সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে। আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, যদি সুদের হার বেশি হয় তা অর্থনৈতিক অগ্রগতিকে শ্লথ করে, আবার সুদের হার কম থাকলেই যে বিনিয়োগ বাড়ে তেমনটি নয়। এজন্য দরকার বিনিয়োগের পরিবেশ, দরকার উদ্যোক্তাদের আস্থা, সেটি নিশ্চিত করা জরুরি। আমরা এসব বিষয় নিয়েই আজ আলাপ করব। আমার অতিথি মোহাম্মদ রুবাইদ আহমেদ, তিনি বিজিএমই এর এসএমই কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন। রুবাইদ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা একটু সবশেষে একটি প্রসঙ্গ দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি অবগত আছেন হয়তোবা যে বাংলাদেশ ব্যাংক একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, অগ্রিম রপ্তানি আয়ের 10% যেটি কেটে রাখা হতো এতদিন, সেটি আর কাটবে না। এটি আপনারা যারা রপ্তানিকারক আছেন তাদের জন্য কতটা স্বস্তির, বা এটিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এটা বেসিক্যালি তো 10% যেটা কেটে রাখতো, এটা আসলে কাটা না, এটাকে বিল্ড আপ ফান্ডে রাখতো। এইটাকে অ্যাকচুয়ালি তো অগ্রিম কাটার কোনো সুযোগ নাই। আমি যদি ধরেন কথার কথা হচ্ছে 100 টাকা হচ্ছে এক্সপোর্ট করি, তাহলে আমার তো 100 টাকাই আসবে। ওটা থেকে হয়তো 10 টাকা হচ্ছে তারা এটা মার্জিনে বা বিল্ড আপে হচ্ছে রেখে দিত, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম হলে অথবা পরবর্তীতে ধরেন আপনার যদি ফার্দার ফাইন্যান্সের প্রয়োজন পড়ে, তখন তারা হচ্ছে এই 10 টাকাকে ডিপোজিট করে হচ্ছে অনেক সময় ফাইন্যান্স দিত। তো এইটা কেটে রাখাতে এখন যেহেতু ইকোনমি খুবই একটা আনস্টেবল সিচুয়েশনে আছে, তো ওই 10 টাকা কেটে রাখার কারণে, 10 টাকা রাখার কারণে হয়তো ইনভেস্টমেন্টটা ওইভাবে করা টাফ হয়ে যাচ্ছে, কারণ কস্ট অফ ক্যাপিটাল অনেক বেশি। যদি আমরা হিসাব করি, আপনার রিসেন্টলি 2 বছর আগেও আমাদের ইন্টারেস্টের রেট ছিল 9%, 1 ডিজিটে। এখন কিন্তু আমরা অলমোস্ট হচ্ছে 16% দিচ্ছি, অনেক সময় এটা 18% পর্যন্ত অন্যান্য চার্জেস মিলে চলে যাচ্ছে। তো এত চার্জেস বেয়ার করার পরে একজন রপ্তানিকারকের পক্ষে আপনার হচ্ছে 90%-এ একটা অর্ডার শেষ করা সহজলভ্য হয় না। বা ওইটা দিয়ে ধরেন, যেমন ব্যাংক কী করে, যখন আপনি ব্যাক টু ব্যাক খুলেন, এইটা পুরো ধরেন একটা রপ্তানি এলসির এগেনস্টে বা একটা টিটির এগেনস্টে অথবা একটা সেলস কন্ট্রাক্টের এগেনস্টে আপনার 60% হচ্ছে র মেটেরিয়ালস ফাইন্যান্স করে। এর বাইরে আরও ধরেন অলমোস্ট 15% হচ্ছে আপনার সিএম মজুরি ফাইন্যান্স করে। এখন আমাদের দেশে কিন্তু ধরেন 25% ভ্যালু এডিশন সম্ভব না, কারণ কি আমরা মজুরি নির্ভর দেশ। এটা আমাদের রিসোর্সেস কিন্তু ওইভাবে আপনার খুবই ওইরকম খুব কন্ট্রোলের মধ্যে নাই, এটা অপ্রতুল অনেকটা, কারণ কি আমরা ম্যাক্সিমাম ইম্পোর্ট বেইজ হচ্ছে রিসোর্সেস। তো যে কারণে হয় কি আমাদের কিন্তু অলমোস্ট 92 to 93% খরচ হয়। এখন রপ্তানিকারকরা করে কি অনেক সময় 10% বা 7% অথবা এই যে 80%-এর পরে যেটা থাকে 12 বা 15% যতটুকু লাগে এইটুকু হচ্ছে বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে বাকি করে তারপর এক্সপোর্ট করে। তো এখন ব্যাংক যদি সেই 10% হচ্ছে কর্তন করে, ওই ক্ষেত্রে কিন্তু এই 10% হচ্ছে পরবর্তীতে স্টেক হোল্ডারকে ফেরত দিতে পারে না। ফেরত না দিতে পারার কারণে অন্যান্য জটিলতা তৈরি হয়, কারণ তখন হচ্ছে ওই স্টেক হোল্ডার আর আস্থা রাখতে পারে না ফার্দার বাকি দেওয়ার জন্য। এই কারণে 10% যে কর্তন না করার যে সিদ্ধান্ত, এটা অবশ্যই স্বাগত জানাই আমরা। আচ্ছা, মানে এটা আপনাদের ব্যবসাকে সহজ করবে? এটা ব্যবসাকে অবশ্যই ইজ অফ ডুইং বিজনেসে এটা হেল্প করতেছে। আচ্ছা, একটু আপনি সুদ হারের প্রসঙ্গ টানছিলেন যে একসময় তো আমরা 9% সুদে ছিলাম, সেটি কতটা কার্যকর ছিল, সেটি অর্থনীতির জন্য কতটা স্বস্তি ছিল, সেই প্রশ্ন আছে। একটু বলবেন যে সুদ হারে আসলে সবচেয়ে বেশি আক্রান্ত হয় সেটি পোশাক খাতে বলেন বা অন্য খাতে বলেন, মানে ছোট যারা এসএমই প্রতিষ্ঠানগুলো, একটু বলবেন যে পোশাক খাতে যারা এসএমই কারখানা রয়েছে তারা আসলে এখন কিভাবে টিকে আছে? তারা আসলে খুব এক প্রকার হচ্ছে খুব নাজেহাল অবস্থার মধ্যে আছে। আপনি যদি হিসাব করেন, আমি এসএমই বিজিএমইতে শুধু 529টা কারখানা হচ্ছে আমি এসএমই হিসেবে দেখি। এই 529টা কারখানার মধ্যে বড়দের হয়তো 15টা বা 16টা কারখানা আছে, বাকি 512 থেকে 13টা ফ্যাক্টরি টোটালি হচ্ছে এসএমই। কিছু কিছু কটেজও বলতে পারেন, কারণ কি কারো হয়তো 50 লাখ টাকা হচ্ছে এক্সপোর্ট নাই, কারো 1 কোটি টাকা এক্সপোর্ট নাই, কেউ হচ্ছে বিভিন্নভাবে সাবকন্ট্রাক্ট করে। তো এই ফ্যাক্টরিগুলোতে সুদের হার কিভাবে, যখন ধরেন এরা করে কি, এরা কিন্তু আবার ব্যাংকে গিয়ে হচ্ছে ফাইন্যান্স পায় না। কেন পায় না? আমরা কিন্তু বরাবরই জানি হচ্ছে আপনার তেলের মাথায় তেল দেই, ব্যাংকগুলো তেলের মাথায় তেল দেয়, এটাই সত্যি কথা। এখন এই এসএমই যারা উদ্যোক্তা আছে, এরা যখন হচ্ছে ফাইন্যান্সের জন্য যায়, তাদেরকে বিভিন্নভাবে ঘোরায়, এমনকি ম্যানেজারের রুমে পর্যন্ত ঢুকতে পারে না। তো সে তখন কি করে, যে ব্র্যাকের মতো যে ফাইন্যান্সগুলো আছে, যারা হচ্ছে আপনার ওই এসএমই লেভেলে খুবই অল্প পরিমাণ ফাইন্যান্স দেয়, ওগুলো নিয়ে হচ্ছে এই উদ্যোক্তারা কোনো রকম কাজ করে। তো কোনো রকম কাজ করার পরে দিন শেষে দেখা যায় কি, ওই যে আপনি দেখবেন ব্র্যাক থেকে যারা টাকা নেয়,
একজন চাষিকে যদি সাপোজ আপনি হচ্ছে 1 লাখ টাকা দেন, 1 লাখ টাকা দিয়ে ওইখানে আবার 10,000 টাকা হচ্ছে আগে ইনস্টলমেন্টের জন্য অ্যাডভান্স রেখে দেন, 90,000 টাকা সে হচ্ছে একটা ইনভেস্টমেন্ট করে, সেটা থেকে যদি রিটার্ন আসে সেই রিটার্ন থেকে তার হচ্ছে ব্যাংকের ইনভেস্টমেন্ট ফেরত দেওয়ার কথা, কিন্তু ব্র্যাক কিন্তু প্রতি সপ্তাহে কালেকশন করে। তো একটা লোক ধরেন 90,000 টাকা ইনভেস্ট করে 1 সপ্তাহের মধ্যে রিটার্ন কীভাবে আনবে? এটা তো ম্যাজিক নাই বা মিরাকেল কিছু নাই। সেম আমাদের এসএমই উদ্যোক্তাদের সেম প্রবলেম চলতেছে এখন। এই যে এসএমই উদ্যোক্তা বলতেছি, এই এসএমইটা যদি আপনি ভাগ করেন 512 বা 13টা ফ্যাক্টরি, এইটা কিন্তু প্রায় 50 লাখ থেকে শুরু করে কারো 60 কোটি পর্যন্ত হচ্ছে এক্সপোর্ট আছে ইয়ারলি। তো এখন ধরেন 50 লাখ থেকে শুরু করে হয়তো 5 কোটি টাকা পর্যন্ত যারা আছে, তারা এই ইন্টারেস্ট কোনোভাবেই আসলে বেয়ার করতে পারে না। তারা কিন্তু এখন মানবিকভাবে ধুঁকতেছে তাদের ফ্যামিলি নিয়ে। শুধুমাত্র ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রিতে একটা হচ্ছে যে আপনাকে সমস্ত স্টেক হোল্ডারকে পেমেন্ট করতে হয়, তারপরে না হচ্ছে আপনি আপনার ফ্যামিলিকে দিবেন। তো এইখানে বেশিরভাগ হচ্ছে ঋণগ্রস্ত হচ্ছে আপনার ব্যবসায়ী। কীরকম? তারা হচ্ছে আপনার মতো আমার মতো বিভিন্ন লোকজনের কাছ থেকে ধার করে তার ইন্ডাস্ট্রিটা চালাচ্ছে। এখন ইন্টারেস্ট রেটটা যখন 1 ডিজিটে ছিল তখন তারপরে একটু স্বস্তির ছিল, ঠিক আছে আমি 50 লাখ টাকা ইনভেস্ট করছি একটা ব্যাংক থেকে নিয়ে, আমি 9% দিলেও আমার ফ্যাক্টরিতে যে প্রোডাকশন করব তা থেকে হয়তো আমার 15% প্রফিট হবে বা 13% প্রফিট হবে, আমার 4% থাকবে। এখন যখন এটা 16 বা 17% হয়ে গেছে, এখন তার যে ইনফ্রাস্ট্রাকচার, ছোট একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে কখনোই আপনার ওয়ালমার্ট আর জিসিপি বা গ্যাপ আসবে না। তার ফ্যাক্টরিতে আসে কি ছোটো ছোটো ফুটপাতের কাস্টমারগুলো আছে, বাইরের দেশেও কিন্তু আপনার ফুটপাত আছে, ওই জায়গা থেকে ছোটো ছোটো কাস্টমারগুলো তাকে কাজ দেয়। এই কাজের প্রেক্ষিতে সে যখন ইনভেস্ট করে তার 13% থাকে, এখন 13% হয়ে গেছে 17% দিয়ে সে বেসিক্যালি হচ্ছে টিকে আছে। এই যে 4% বেশি দিচ্ছে, এটা কিন্তু তার মানি ড্রেনেজ করতেছে, এবং এটা ধরেন আগামী 2-3 মাস বা 1 বছর পরে সে টোটালি কলাপস করবে। এখন কেন করতেছে এই প্রশ্ন আপনারা করতে পারেন। করতেছে এই কারণেই, কারণ হচ্ছে সে চিন্তা করে সামনে হয়তো ভালো হবে। কারণ আমাদের দেশে তো বেকারত্বের হার আপনার প্রতি বছরই 30 লাখ বের হয়, তাহলে ও উদ্যোক্তা না হয় তো উপায়ও নাই, তো তাকে চালাতে হয়। সে খুবই আপনার দুর্বিষহ জীবনযাপন করে এসএমই ফ্যাক্টরিগুলো। আচ্ছা, একটু বলবেন যে কেন্দ্রীয় ব্যাংকের একটা যে ঋণ পুনর্গঠনের একটি সুযোগ ছিল, সেই কমিটিটা তো অনেকটা বড়দের জন্য এখন রাখা হয়েছে যদি ব্যাংকের বোর্ডগুলো চায়, এখন এই ক্ষমতাটা ব্যাংকগুলোর হাতে দেওয়া হয়েছে। জি, আপনার উদ্যোক্তারা এটাকে কিভাবে দেখেন? এটা আমরা স্বাগত জানাই। এইটার পিছে যদি বলেন ভিজিএমই অনেক পরিশ্রম করেছে, এটা ড্রাফটিং পর্যন্ত আমরা প্রথমে দিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি। আমরা কিছু আসলে অপশন ওইখানে বাদ দিতে বলছিলাম, যেমন ব্যাংক আর গ্রাহক রিলেশনশিপ। হয় কি, ব্যাংক আর গ্রাহক রিলেশনশিপ কিন্তু নির্ভর করে আপনার ব্যাংকের মধ্যে। এখন এই রিলেশনশিপটা কিন্তু সবসময় যে ভালো আর সবসময় যে মন্দ এরকম না, এটা কিন্তু টোটালি আপনার মর্জির উপর নির্ভর করবে যে আসলে আমি অ্যাজ এ ক্লায়েন্ট আপনার কাছে সাপোর্ট পাবো কিনা। এখন বাংলাদেশ ব্যাংকের পক্ষে কিন্তু প্রত্যেকটা ব্যাংকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কাস্টমারকে তদারকি করা সম্ভব না। তো এইটা ইন এ সেন্স এই সার্কুলারটা ভালো। 2 বছরের একটা গ্রেস পিরিয়ডের কথা বলা হয়েছে, যে যারা হচ্ছে ঋণ পুনর্গঠন করবে। বেসিক্যালি কিন্তু এটা ঋণ পুনর্গঠনের চাইতে রিশিডিউলটা বেশি ইম্পর্টেন্ট। ধরেন কারো ক্লাসিফিকেশনে আছে, কারো মামলা হয়ে গেছে, এই যে ধরেন খেলাপি যারা হচ্ছে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত খেলাপি যারা আছে, তারা ব্যাংক থেকে এটা রিশিডিউলের একটা আপনার ফ্যাসিলিটি পাচ্ছে। এটা কিভাবে পাবে? ও অ্যাপ্লিকেশন করলে 2 বছরের গ্রেস পিরিয়ড চাইবে, আর 10 বছরে সে আস্তে আস্তে টাকা দিবে। এখন এই আস্তে আস্তে টাকা দিতে হলেও কিন্তু তার আবার মনে করেন ফার্দার ফাইন্যান্সেরও দরকার পড়বে। এখন আপনি তো ধরেন বিপদে পড়ে গেছেন, একটা লোক যখন বিপদে পড়ে যায়, আপনি কানের মধ্যে যদি পানি ঢোকে, আমরা কিন্তু ছোট থেকে শুনি কানে আরেকটু পানি দিতে হবে, তাহলে কানের পানি বের হয়ে যাবে, এটা আমরা শুনি না, এটা কিন্তু নেচার। তো এখন একটা লোক যখন রিশিডিউলের ইসে যাবে, ব্যাংকগুলো করতেছে কি, রিশিডিউল যদিও দিচ্ছে, আপনাকে ফার্দার আর কোনো ফাইন্যান্স করতেছে না। এখনও 2 বছর ধরেন অপেক্ষা করলো, 2 বছর পরে আলটিমেটলি কিন্তু আবার ক্লাসিফাই হবে। এটার কারণ কি, ওই ইনস্টলমেন্টটা দিবে কোত্থেকে আমাকে যদি আপনি ফার্দার ফাইন্যান্স না করেন। এখন ব্যাংকগুলো যখনই দেখে যে একটা প্রতিষ্ঠান আপনার কোনো একটা প্রবলেমে পড়ে, তখন কিন্তু সেই প্রতিষ্ঠানের সাথে আর হচ্ছে হাত মেলায় না, তাকে নির্দিষ্ট সাপোর্ট আর দিতে চায় না। আর এটা ইকোনমিরও একটা ব্যাপার আছে, যদিও আমাদের ইকোনমি আনস্টেবল। একটা সময় ছিল ইসলামী ব্যাংক যেই রকম ধরেন কারো প্রবলেম হলে সে নিজে এসে মানে যে চেয়ে আপনার হেল্প করতো। এখন সেই জায়গায় আমরা নাই। এখন উদ্যোক্তারা খুব বাজে সিচুয়েশন পার করতেছে। যখনই এই ঋণ পুনর্গঠনের ইস্যুতে তারা ব্যাংকে যাচ্ছে, ব্যাংক বলতেছে ভাই এটা তো হচ্ছে গ্রাহক আর হচ্ছে আপনার এই ব্যাংকের সম্পর্কের উপর ভিত্তি করে। এখন আপনি তো অনেক দিন পেমেন্ট করেন না, আপনার সাথে আমার সম্পর্ক তো ওইরকম ভালো না। তো দেখা যাচ্ছে আমার কাছে যেমন অনেকগুলো কমপ্লেন আসছে, আমি অলমোস্ট গতকালকে ডাটা নিছি, আমার কাছে প্রায় 55 ফ্যাক্টরিসের মতো একটা ডাটা আসছে, যারা তার ব্যাংক থেকে কোনো প্রকারই কোঅপারেশন পাচ্ছে না। এখন বাংলাদেশ ব্যাংক হয়তো একটা জেনারেল পলিসি করে ছেড়ে দিছে, ওকে তুমি এটারে এইভাবে নার্সিং করো। যতক্ষণ পর্যন্ত এটা বাংলাদেশ ব্যাংকে ছিল, একটা মনে করেন যে জাজমেন্টাল পর্যায়ে ছিল, যে আমরা 5 জন গেছি, ব্যাংকের লোক আসছে, একবারে 1-to-1 কথা বলতেছি। এই কথা বলাতে কি হয় জানেন, যুক্তি দিয়ে বের হয়ে আসা যায়। আর এখন যেটা হচ্ছে যে আপনি একটা সার্কুলার দিয়ে দিয়েছেন, এখন ব্যাংকের মর্জি, ব্যাংক যদি মনে করে দিবে,
দিচ্ছে, না দিবে না, ব্যাপারটা ওই জায়গায় এসে দাঁড়াইছে। এখন বেসিক্যালি এটা নিয়ে যে অনেক উপকৃত হচ্ছে তা না, আমরা একটা প্ল্যান করছি এই ডাটাগুলো নিয়ে আমরা আবার বাংলাদেশ ব্যাংকে একবার বসবো এবং এই ব্যাংকার গ্রাহক রিলেশনশিপের উপরে এটা যদি ইনস্ট্রাকশন ভিত্তিতে কিছু হয় সেটার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাবো। তবে ধন্যবাদ ওভারঅল তাদেরকে যে তারা একটা সার্কুলার দিচ্ছে। একটু বলবেন যে আপনি তো ব্যাংকিং খাতের সংকটের কথা বলছিলেন, এসএমই প্রতিষ্ঠানগুলো ভালো চলছে না, নাজেহাল, সেগুলো বলছিলেন। এই প্রেক্ষাপটে আমরা তো দেখছি যে সরকার শ্রম আইন খুব তাড়াতাড়ি একটু হালনাগাদ করতে যাচ্ছে, আপনারা একটু আপত্তির কথা বলছেন। মানে শ্রম আইন হালনাগাদ করলে, কর্মপরিবেশ শ্রমিকের নিশ্চিত হলে আপনাদের আপত্তি থাকার তো কোনো কথা না। আমাদের আপত্তিটা বেসিক্যালি ওই জায়গায় না, আমাদের আপত্তিটা শ্রমিকদের নিয়ে আসলে নাই। শ্রমিকরা যদি আমাদের কাছ থেকে 2 টাকা বেশি নেয় এইটা আমাদের জন্য ভালো, কারণ কি ইকোনমিতে টাকাটা আলটিমেটলি ওর কাছেই কন্ট্রিবিউট হচ্ছে, টাকাটা মার্কেটেই থাকতেছে। আমরা ওইটা নিয়ে কনসার্ন না, কনসার্নটা অন্য জায়গায় যে আপনার আসলে কতটুকু ভ্যালু এডিশন হয়েছে এবং সেই ভ্যালু এডিশনের এগেনস্টে আপনি শ্রমিকের বেতন কতটুকু বাড়াতে চাচ্ছেন সেই কম্প্যারিজনটা আসলে কেউ করতেছে কিনা। এখানে ম্যাক্সিমাম সময় যেটা দেখা যায় হচ্ছে কোনো ভ্যালু এডিশন ছাড়াই আমি শুধু বছর বলতেছি যে আমি ওর হচ্ছে আরও 64% বাড়ালাম, আরও 10% বাড়ালাম। এখন আপনি বাড়ালেন, বাট একজন উদ্যোক্তার পক্ষে সেটা বহন করা সম্ভব কিনা সেই অ্যানালাইসিস কিন্তু কেউ করতেছে না। আপনাকে আমি শুরুতেই একটা কথা বলছি যে আমরা কিন্তু মজুরি নির্ভর দেশ, আমাদের কিন্তু রিসোর্সেস অপ্রতুল। আমরা ইভেন কটনটা পর্যন্ত, একটা র কটনও আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি, আমরা নিডেল পর্যন্ত বানাই না, আমরা কিন্তু মেশিন বানাতে পারি না। তার মানে কি আপনার অলমোস্ট হচ্ছে সমস্ত কিছু বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে এসে এখানে জাস্ট হচ্ছে সার্ভিস সিস্টেমে আমরা কাজ করি। আমাদেরকে অনেকে সার্ভিস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বলে, বাট আপনি খেয়াল করলে দেখবেন সব বাইরে থেকে আসে, তাহলে আমরা শুধু সার্ভিস দিই। তো সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে আপনি যদি কন্টিনিউ শুধু ইনক্রিমেন্ট দিতে থাকেন, আলটিমেটলি এটা শ্রীলঙ্কার মতো অবস্থা হবে, এটা বন্ধ হয়ে যাবে। কারণ আপনি তো হচ্ছে কোনো অ্যানালাইসিস ছাড়া বাড়াচ্ছেন। এই জায়গায় এইটা আসলে উদ্যোক্তার জন্য খুবই কনসার্নের ইস্যু। আর আমরা বেঁচেই আছি মজুরির উপরে, আমাদের কিন্তু এই রিসোর্সেসটা মজুরি। তাই এখন বাইরের দেশের সাথে কম্পিটিশন কোথায়? কম্পিটিশনটা হচ্ছে আমরা মজুরি কম আছি বলে এখনও কাজ পাই। মজুরি যেদিন থেকে আপনার আরও বাড়া শুরু করবে তখন তো আমার কম্পিটিটরের জন্য এটা ইজি হয়ে যাবে। আপনি বলছিলেন যে এসএমই প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণ দিতে চায় না, আরও নানা রকম সংকট আছে, তারা ক্রেতা প্রতিষ্ঠান খুঁজে পায় না, নানা রকম সংকট। তো বিজিএমইর আপনারা যারা এবারে নেতৃত্বে এসছেন তাদের একটা প্রতিশ্রুতি ছিল যে এসএমই প্রতিষ্ঠানগুলোকে বাড়তি নজর দেওয়া হবে, একটি এসএমই সেল করা হবে বিজিএমইতে। এই উদ্যোগটা কি আছে আপনাদের? এই উদ্যোগটা আমরা কাজ করতেছি। আমি যেহেতু এসএমই স্ট্যান্ডিং কমিটিতে আছি, আমি চেয়ারম্যান। ওইটার ওয়ান স্টপ সলিউশন বা ওয়ান স্টেপ সেল যেটা আছে ওইটা এসএমইর সাথে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। তো ওইটার থ্রুতে এখন আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। এখন যেটা হচ্ছে, আমরা গতকালকে আমাদের যে একটা মিটিং ছিল স্ট্যান্ডিং কমিটিগুলোর, তো একটা প্রপোজাল আমরা দিছি যে আমরা এই এসএমই উদ্যোক্তাদের যেহেতু কিছু কমপ্লায়েন্সের বাধ্যবাধকতা আমাদের উপর চাপানো হচ্ছে, আমরা ফয়সাল সাহেবকে জানাইছি, আমাদের ডিরেক্টর আছে, অনারেবল ডিরেক্টর, ওনাকে বলছি যে দেখেন এইটা সেফটি মেজারে আসেন। কমপ্লায়েন্স আসলে এসএমই উদ্যোক্তার পক্ষে বহন করা টাফ, কারণ প্রায় $12,000 to $20,000 হচ্ছে ইয়ারলি লাগে। একজন এসএমই উদ্যোক্তার পক্ষে $20,000 দিয়ে কমপ্লায়েন্স মেনটেন করা, ইটস নট দ্যাট ইজি, ইটস এ জোক। তো এইটা আমরা যেটা প্রপোজাল দিচ্ছি যে আমরা একটা এসএমই ভিজিট করতে পারি কিনা। 500 ফ্যাক্টরি আছে, ওকে, আমরা ধরেন 300 ফ্যাক্টরি অ্যাটলিস্ট শিফট করি টু আ পার্টিকুলার প্লেস যেখানে গ্রিন এনভায়রনমেন্ট থাকবে, যেখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজ দুইটাই থাকবে। ওই রকম যদি কোনো সিনারিও তৈরি করা যায় তখন এই কমপ্লায়েন্সের বাধ্যবাধকতা থাকবে না। ওই ক্ষেত্রে দেখা যাবে কি, আমরা যদি জাইকা অথবা বাংলাদেশ ব্যাংকের এসএমই যে আপনার ফাইন্যান্সিয়াল সুবিধা আছে সেখানে যদি বসি আর বলি ঠিক আছে আমাদেরকে হয়তো 3,000 কোটি টাকার একটা প্রজেক্ট আছে, প্রজেক্টটা করে দেন, এই টোটাল হচ্ছে এখানে রেভিনিউ জেনারেট হবে হয়তো 6,000 কোটি টাকা বা হয়তো 90,000 কোটি টাকা বা ধরেন 10,000 কোটি টাকা, হোয়াট এভার দ্য ফিগার। এই ফিগার যেটা আসবে এইটা আসলে ইকোনমিতে এই পরিমাণে কন্ট্রিবিউট করবে। তাহলে এইটা ধরে যদি আমরা ব্যুরোক্রেসির প্রসেসের বাইরে গিয়ে আগাতে পারি, হয়তো মনে করেন এসএমই ইন্ডাস্ট্রিগুলো আবার সার্ভাইভ করবে। বাট যে পরিমাণের বাধ্যবাধকতা আসতেছে এইটা যদি আমরা এখনই কন্ট্রোল মেজার না নেই তাহলে টাফ হয়ে যাবে। আপনি তো নানা সংকটের কথা বলছিলেন, কোনো স্বস্তির কোনো খবর আপনার কাছে নেই। একটু বলবেন যে ঠিক এই পরিস্থিতি যদি চলতে থাকে, পোশাক খাত, বাংলাদেশের পোশাক খাত, আপনি বলছিলেন যে মজুরির উপরে নির্ভর করে আসলে এই খাতটা বড় হয়েছে, এখনো টেকসই করতে পারি নাই, মানে এই পোশাক খাত কতদিন বাংলাদেশে টিকবে? এটা যদি শুধু মজুরি কাঠামোর উপরে থাকে তাহলে মোর দেন 25 ইয়ার্সের উপর টিকবে না। যদি শুধু মজুরি কাঠামোর উপর থাকে, আপনি কম্পেয়ার করেন আমাদের স্যালারি রেঞ্জে এখন হচ্ছে 14,500 টাকা আমরা একটা অপারেটরকে দেই, মিনিমামটা হচ্ছে 14,000-এর ভিতরেই।
তো আমরা যদি আপনার ভিয়েতনামের সাথে কম্পেয়ার করি, ভিয়েতনাম অলমোস্ট এখন 32,000-এর মতো দিচ্ছে একটা অপারেটরকে, মানে কম্প্যারিজন টু বাংলাদেশ আর ভিয়েতনাম। এখন 32,000-এ ওর খরচটা কিন্তু 32,000-এর কাছাকাছি, আর 14,000-এ কিন্তু একজন ওয়ার্কারের খরচ কিন্তু হয়তো 6,000 টাকা। আমরা এই কম্পেয়ারগুলো করি না। এখানে তো ব্যালেন্স অফ ধরেন একটা প্লাস মাইনাসের ল্যাক আছে, এই স্ল্যাকটা আমরা ক্যালকুলেট করি না। তো মজুরি কাঠামোর উপর বেস করে যদি চলতে থাকেন, যদি ডাইভার্সিফাইড হচ্ছে আপনার অন্য কিছু না নিয়ে আসেন, যেমন ধরেন রিনিউয়েবল এনার্জির কথা বলতেছি, আমরা রিসাইকেলিং প্রজেক্ট যদি কমন প্রজেক্ট করতে পারি, যে আমাদের যা সেলাই হয়, যদিও আমাদের রিসোর্সেস নাই, বাট এই যে স্টিচিংগুলো করতেছি এইটারে আমরা ফুল রিসাইকেল বেসে যদি চলে যাই, আমরা বারবার ব্যবহার করতে পারবো। তখন এই 25 বছর হয়তো আপনি এনহেন্স করে এটার 50 ইয়ার্স বা 60 ইয়ার্স নিতে পারবেন। বাট বেসড অন মজুরি কাঠামো আপনার সাথে অন্যরা যেইভাবে হচ্ছে আগাচ্ছে, বাকিদের অন্যান্য কস্ট কম, যে রিসোর্সে তাদের কন্ট্রোলে অন্যান্য রিসোর্সেস, তো তাদের কস্ট যেহেতু কম, তারা মজুরি একটু বাড়লেও তারা আমাদের চাইতে কম্পিটিশনে কিন্তু একটু এগিয়ে থাকে। তো আমাদের মজুরিটা যখন বাড়তে থাকবে আর অন্য কিছুই আমাদের ভ্যালুয়েশন হবে না, আলটিমেটলি আপনি ফলের দিকে যাবেন, সে উপরের দিকে যাবে, তখন অর্ডারগুলো তো তার দিকেই মুভ করবে। আরও নতুন নতুন কান্ট্রি এখন কিন্তু তৈরি হচ্ছে, কম্বোডিয়াও তৈরি হচ্ছে, আপনার ইন্ডিয়াও অনেকভাবে চেষ্টা করতেছে গার্মেন্টারে নিয়ে যাওয়ার জন্য, যদি ইউএসের বিভিন্ন ব্যারিয়ার বা ট্যারিফ ইস্যুতে হচ্ছে ওরাও আপনার এইটার একটু স্লো করে দিছে, বাট আলটিমেটলি ওদের সাথে ওদের কানেক্টিভিটি আমাদের চাইতে অনেক বেশি। তো দিন শেষে দেখা যাবে কি আমরা একটা মারাত্মক কম্পিটিশনের মধ্যে আছি, আমাদেরকে ডাইভার্সিফাইড কিছুতে যেতে হবে। একটু বলবেন যে আপনি যেহেতু সংকটের কথাই বলছিলেন, তো এর মধ্যে আবার আমরা দেখি আপনাদের বিজিএমই থেকে বলা হচ্ছে যে বন্ধ যে কারখানাগুলো রয়েছে সেগুলো কিভাবে চালু করা যায়। তো এই সংকটের মধ্যে এই কারখানা কেউ চালু করার জন্য কেউ বিনিয়োগ করবে? আসলে বিনিয়োগটা তো ধরেন প্রাইভেট, যদি আমরা অ্যাঞ্জেল ইনভেস্টরের কথা বলি, এইটা কিন্তু অলমোস্ট এখন হচ্ছে মুভ করতেছে। যদি আপনি দেখেন চায়নাতে যেহেতু ইউএস ট্যারিফের ব্যারিয়ারটা অনেক বেশি, তো চাইনিজ ইনভেস্টররা যখন এখানে ঢুকতেছে, ওরা কিন্তু ফ্যাক্টরি খুঁজতেছে। রিসেন্টলি ওরা আমার ফ্যাক্টরি ভিজিট করছিল, যে আমাদেরকে আপনার ফ্যাক্টরিটা অকুপাই করতে দেন। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে যেহেতু অ্যাঞ্জেল ইনভেস্টর আসতেছে, তো এইটা অবশ্যই রুগ্ন ফ্যাক্টরি যেগুলো বসে গেছে, অচল আছে, এগুলোকে চালু করার একটা সম্ভাবনা অনেক বেশি বেড়ে গেছে। তো এইটা খুবই সম্ভব। পাশাপাশি যদি আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বাংলাদেশ ব্যাংক একটু সুনজরে দেখে যে আমরা একটু আবার রিফাইন্যান্স করি, তাহলে ইন্ডাস্ট্রি বাড়বে। আর ইন্ডাস্ট্রি না বাড়লে আসলে আপনি ধরেন এই রেভিনিউ জেনারেট করার মতো বা ধরেন ওই রিজার্ভ বাড়ানোর মতো অন্য কিছু নাই। কারণ আপনি রেমিটেন্স দিয়ে বলেন, হ্যাঁ রেমিটেন্স যোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধা করি, তারা অনেক কষ্টের পরিশ্রমের টাকা দেশে পাঠায়, সবই ঠিক আছে, কিন্তু এই বছর যে পরিমাণে $32 বিলিয়ন হচ্ছে রেমিটেন্স আসছে, এটা খুবই মিরাকেল। কারণ হচ্ছে কি, দেখা গেছে যেই টাকাগুলো এই দেশ থেকে বাইরে গেছে, ওই টাকাগুলোই কোনো না কোনো ওয়েতে দেশে আসতেছে। তো আলটিমেটলি ভ্যালু এডিশন কিন্তু আরএনজিই করতেছে। তাহলে আরএনজি যদি আপনার ধরেন 45 বা 50 বিলিয়নে এখন আছে, রুগ্ন ইন্ডাস্ট্রিগুলোকে যদি দাঁড় করাতে পারেন, তারা যদি 100 বিলিয়নে যেতে পারে, দেন আপনার রিজার্ভ যখন সারপ্লাস হবে, আপনার এই যে ইকোনমির ইনফ্লেশনটা কিন্তু কমবে। এই জায়গাগুলোকে গুরুত্ব দেওয়া যায় আর কি। কিন্তু এখন তো দেশে কোনো রাজনৈতিক সরকার নেই, একটি ইন্টারিম গভর্নমেন্টের এই সময় একটু আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু নড়বড়ে অবস্থা দেখছি। তো এর মধ্যে যদি আপনি উদ্যোক্তা হিসেবে আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে 100 কোটি টাকা নতুন করে বিনিয়োগ করেন, আপনি করবেন? হ্যাঁ, করব। কারণ আমরা উদ্যোক্তারা সবসময় একটু হচ্ছে অন্যরকম থট প্রসেসে থাকি। আমরা উদ্যোক্তারা কিন্তু রিস্ক নিতে পছন্দ করি। ধরেন সবাই কিন্তু উদ্যোক্তা হয় না, আপনি কিন্তু নিজে উদ্যোক্তা না। এখন আপনি নিজে কেন উদ্যোক্তা হন নাই? আপনি হয়তো চিন্তা করছেন যে সেফ লাইফে থাকবো। আর আমরা যারা একবার মার্কেটে নেমে গেছি, আমাদের মাথার মধ্যে শুধু গ্রোথের নেশা থাকে। তো 100 কোটি টাকা না, যদি আমাকে এখন 1 লাখ কোটি টাকাও দেয়, আমি বিনিয়োগের রাস্তা বের করে নিব। এইটা জাস্ট ওয়েস্টেজের জন্য না, এইটা রিয়েল ইনভেস্টের জন্যই আমি চেষ্টা করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা বলতেছেন, হ্যাঁ এইটার প্রবলেম আছে, বাট বিগত সরকারের আমলে প্রায় 15 বছর প্রবলেম ছিল। এখন মানে 15 বছর একটা স্টেবল সিচুয়েশনে ছিল, বাট যখন তারা চলে গেছে পুরো অ্যাডমিনিস্ট্রেশন তো ভেঙে পড়ছে। এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট এসে সেই অ্যাডমিনিস্ট্রেশন 1 ইয়ারের মধ্যে ঠিক করতে পারবে, এই ধরনের চিন্তাভাবনা মনে হয় অমূলক। তাদেরকেও সময় দেওয়া দরকার ছিল। তারা আসলে এই আগের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনই আছে যারা চলতেছে, শুধুমাত্র এদিক ওদিক হচ্ছে। তো এদিক ওদিক হওয়াতে তারা যে খুব বেশি মনোযোগ দিচ্ছে কাজে, এইটা আমি বলবো না। বাট নতুন যারা হচ্ছে এখানে ভ্যালু অ্যাড করতেছে, বা আইনশৃঙ্খলা বাহিনীতে যারা আগে বঞ্চিত ছিল, যারা সামনের দিকে আসছে, তারা কিন্তু প্রচণ্ড চেষ্টা করতেছে। এই প্রচণ্ড চেষ্টার মাঝখানে আমাদের হেল্পও লাগবে। এই নির্বাচিত সরকার আসলে হয়তো এটা পুরো স্টেবল হবে, বাট আনটিল অর আনলেস এইভাবে আমাদেরকেও মেনে নিতে হবে জিনিসটা। আপনি কিছু সংকটের কথা বলছিলেন, ব্যাংকের সুধারের কথা বলছিলেন, আরও বেশ কিছু সংকটের কথা বলছিলেন। একজন তরুণ উদ্যোক্তা হিসেবে একটু বলবেন যে বাংলাদেশে এই যে ব্যবসা বাণিজ্য করছেন প্রায় 15-16 বছর, বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে আসলে আমরা অনেক সংকটের কথা বলি, এনবিআর এর সংকটের কথা দেখি, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আলাপ করছিলাম।
মানে মোটা দাগে একটু বলবেন যে কি কি চ্যালেঞ্জ আসলে আপনি দেখছেন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে? ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি যেটা মনে করি সেটা হচ্ছে মাইন্ডসেট অফ দ্য আদার স্টেক হোল্ডার, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। যদি আপনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আসেন, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, এখন হচ্ছে কি গত 15 বছর বা 16 বছরে যখন অব্যবসায়ীরা ব্যবসায় ঢুকছিল, তারা করছে কি একটা বড় অ্যামাউন্ট দেশ থেকে হচ্ছে ট্রান্সফার করে দিছে। যখন ট্রান্সফার করে তারাও চলে গেছে, এখন এই যে স্টেক হোল্ডাররা আছে এরা করছে কি এই পুরো সিনারিওটাকে সামারাইজ করছে, আগে সামারাইজ করে জেনারেলাইজ করে দিছে যে প্রত্যেকটা ব্যবসায়ী খারাপ। যে কারণে মাইন্ডসেট তাদের চেঞ্জ যদি না হয়, পরিবর্তন যদি না হয়, ইকোনমি ওপেন হবে না। আপনি যদি চায়নায় যান, চায়নার ইন্ডাস্ট্রি কীভাবে ডেভেলপ করছে, ওদের ঘরে ঘরে হচ্ছে ইন্ডাস্ট্রি, ঘরে ঘরে জাস্ট একটা রুম আছে, রুমের মধ্যে কিন্তু ওরা পুতুল বানাচ্ছে, রুমের মধ্যে ওরা টি শার্ট বানাচ্ছে। তো এই যে ধরেন যে ব্যারিয়ার অফ হচ্ছে এন্ট্রি বিজনেসের ওইখানে কিন্তু কম, আর আমার এখানে ব্যারিয়ার অফ এন্ট্রি কিন্তু অনেক, কারণ 60-70টা লাইসেন্স করা লাগে। এখন একটা ট্রেড লাইসেন্সের ফি 80 থেকে 1 লাখ টাকা। তো এইখানে ধরেন উদ্যোক্তা বান্ধব তো পরিবেশ তৈরি হয় নাই। সংকটের কথা এই কারণে বলি আমরা, আপনি সংকটটাকে যদি সহজ করতে চান তাহলে সবার মাইন্ডসেটে একটু হচ্ছে পরিবর্তন আনা দরকার এখন। কারণ পরিবর্তন আনলে আপনি ইনভেস্ট করলে হচ্ছে এখন যারা টিকে আছে তার মানে তারা ব্যবসায়ী, এই ব্যবসায়ীদেরকে যদি একটু সুযোগ দেন, আমার মনে হয় হচ্ছে মাইন্ডসেট চেঞ্জ একটু করতে পারলেই এক্সপোর্ট বাড়বে, এই দেশের ইনফ্লেশন থেকে শুরু করে ইকোনমির গ্রোথও হবে, ইনফ্লেশন কমবে, ইকোনমির গ্রোথ হবে। এই যে দেশে ব্যবসার পরিবেশ নিয়ে যে সংকটের কথাগুলো বলছিলেন, এগুলো তো শুধু জামলাতন্ত্র, এনবিআর, ব্যাংকই সংকট তৈরি করছে তা না, এর মধ্যে তো উদ্যোক্তাদেরও দায় রয়েছে। আপনারাও তো সেদে ঘুষ দেন, কেমনি কাজটা সহজ করা যায়, এনবিআর কর্মকর্তাদের কেমনি ম্যানেজ করা যায়, এই চেষ্টা তো আপনারাও করেন। না, এটা আমি মিথ্যা বলবো না। এইটা দেখা যায় কি একটা শ্রেণী আছে যারা হচ্ছে আপনার বন্ডে যে ফেব্রিকগুলো নিয়ে আসে অথবা কোনো ট্রিমস নিয়ে আসে, তার হয়তো হচ্ছে কনজামশন আছে 10%, সে কী করতেছে আপনি 30% আনতেছে। এখন এই 30% যখন আনবে সে তো ওভার কনজিউম করবে। ওভার কনজিউম কী করবে, কারণ ফ্রি ট্যাক্সে আনতেছে 20% মার্কেট সেল করে, সে চিন্তা করতেছে আমার ক্যাশ ফ্লো বাড়াবো। এখন সে যখন ক্যাশ ফ্লো বাড়াতে যাচ্ছে, সে কিছু অনৈতিক প্র্যাকটিস করতেছে। এই সংখ্যাটা না অনেক 2 to 3%। আমরা এনবিআরকে অনেকবার বলছি যদি এই ধরনের কাউকে পান আমাদেরকে দেন, আমরা বিজিএমই থেকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে তাদের লাইসেন্স বাতিল করে দিব। বাট আসলে এই পর্যন্ত আমরা এই ধরনের কোনো রকমের ইনিশিয়েটিভ এনবিআর থেকে পাই নাই। কারণ হচ্ছে কি ওই যে সোর্সের মধ্যে ভূত থাকে, তো এরা হচ্ছে এক ধরনের ডিল করে নেয়, ডিল করার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে গিয়ে দেখা যায় যে এরা ভালো থাকে, বাকি যারা হচ্ছে আমাদের মতো ছোটো ছোটো উদ্যোক্তা আছে এরা বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে ব্যুরোক্রেসির মধ্যে পড়ে, রেড টেপের মধ্যে পড়ে, আলটিমেটলি বের হতে পারে না। এবং প্রবলেম ফেসই করে হচ্ছে আপনার যারা ছোটো ছোটো উদ্যোক্তা, কারণ তাদের তো নেগোশিয়েট করার মতো ওই যে আমরা যেটা বলি স্পিড মানি, আমাদের আবুল মাল আব্দুল মুহিত বলে গেছিলেন, এই স্পিড মানি দেওয়ার ক্যাপাসিটি আসলে ছোটো উদ্যোক্তার খুব কম। তো যারা হচ্ছে করতেছে তাদেরকে আমরা অবশ্যই বলি একটা শ্রেণী করে, এবং আমরা ঘৃণার চোখেই দেখি আমরা, কারণ তাদের কারণে আমরা তো এটা জেনারেলাইজ হয়ে সামারাইজ হয়ে গেছে, আমরা মানুষের কাছে খারাপ। তো আমরা চাই না এই ধরনের কোনো উদ্যোক্তা করুক, এটা অবশ্যই খারাপ, এটা আমার চোখে করে আমাদের দোষ আছে কিছু জায়গায়। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ডিসকাশন এই পর্ব আমরা এখানে শেষ করছি। উদ্যোক্তা যেটি বললেন যে বাংলাদেশের সরকারি সংস্থাগুলো প্রকৃত ব্যবসায়ী এবং খারাপ ব্যবসায়ীকে একই বয়ানে দেখছে, তিনি যেটি আশা করলেন যে আসলে প্রকৃত যারা উদ্যোক্তা তাদেরকে যেন সম্মানের চোখে দেখা হয়। একটি কথা মনে রাখতে হবে, আসলে বাংলাদেশে বেসরকারি খাত কিন্তু কর্মসংস্থানের সবচেয়ে বেশি অবদান রাখছে। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।